গ্লাস পেইন্ট করি আর কি, স্টুডেন্টদের শিখাই। এই মাসে যারা আসে তাদের ওই ধরনের ছবিগুলো শেখানো হয়। আপনার কাজ সম্পর্কে আসলে আরো অনেক কিছু জানার আছে, তবে আমাদের এখন আরেকটি বিরতিতে যেতে হবে। আমরা বিরতি থেকে ফিরে আসে আপনার কাছে আলাপচারিতা ফিরব। দর্শক, যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। আমাদের আজকে মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের শেষ বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। রুম্মান এবং সাইমা আছি নারী উদ্যোক্তা সুলতানা পপির সাথে। আমাদের অনুষ্ঠানে আজকে শেষ ভাগের বিরতি শেষে আমরা ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। ম্যাম, আমরা সবগুলো সম্পর্কে জানলাম। এটি বোধহয় তানপুরা। জি, তানপুরা। এটি কি আপনারা বিক্রি করেন? না, আমরা এটা বিক্রি করি না, শুধু স্যাম্পল হিসেবে করে রাখি ছাত্রীদের শেখানোর জন্য। আমাদের দেখে দেখে করে। জি, আমার যেহেতু মূল উদ্দেশ্য দুস্থ নারীদের উন্নয়ন, তারা করে যাতে সেল করতে পারে এবং ইনকাম করতে পারে কিছু, এজন্য। আচ্ছা, আপনাদের রংধনু একাডেমির যাত্রা শুরু হয়েছিল কবে? রংধনু একাডেমি অনানুষ্ঠানিকভাবে শুরু 96-এ, আনুষ্ঠানিকভাবে 2000-এ। আচ্ছা, অনেক বছর হয়ে গেছে, 14 বছরের বেশি সময় ধরে। তো তখন যেরকম ছাত্রী ছিল, এখন নিশ্চয়ই অনেক বেড়েছে। অনেক গুণে বেড়ে গিয়েছে। আচ্ছা, এখন মধ্যে উৎসাহ কিরকম দেখছেন আপনি? এখানে 2 থেকে 3 ক্যাটাগরির লোক আসে। কিছু আসে হাউস ওয়াইফ, শুধু ঘরের জন্য করা। কিছু স্টুডেন্ট আসে যারা পরবর্তীতে এরকম কিছু করবে। আর কিছু আছে দুস্থ যারা আছে, তাদের হয়তো তারা আর্থিকভাবে কাজ করতে চায়, প্রতিষ্ঠানে এসে কাজ করবে শেখার পরে, এরকম। তো কি কি প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন আসলে? আপনি বলছিলেন যে আপনার এখানে একটা প্রসপেক্ট আছে, বলছিলেন যে সব লেখা আছে। জি, আপনি একটু বলবেন? আমি আসলে এখানে ব্লগ, বাটিক, টাইডাই, মেশিন এমব্রয়ডারি, সেলাই প্রশিক্ষণ, হস্তশিল্পের ভিতরে অনেক রকমের আইটেম আছে, প্রায় 100 আইটেম আছে। যে বিভিন্ন ব্যাগ, বিভিন্ন কাঁথা, নকশি কাঁথা তৈরি, বিভিন্ন আপনার শোপিস, এরকম যেমন টিস্যু বক্স, বিভিন্ন ফল বা ফ্যাশন জুয়েলারি, চুড়ি, ফলগুলো তো বোধহয় ক্রিস্টাল পুঁতি দিয়ে তৈরি, মাটির শোপিস, তারপর আপনার পটারি ডেকোরেশন বা ফ্লাওয়ারের ভিতরে অনেকগুলো ভাগ আছে। তেমনিভাবে আছে আপনার পার্লারের প্রশিক্ষণ। এর পাশাপাশি আমি প্রায় 6500 রকমের রান্না শিখাই। রিসেন্টলি আমরা একটা কাজ শুরু করেছি। এখন কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে বা অন্যান্য দেশে নারীদেরকে পাঠানো হচ্ছে, শ্রমিকদের, যে হাউস অ্যাপ্লায়েন্সের কাজগুলো শেখানো, মাইক্রোওভেন, আয়রন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার বা জুসার, এগুলো কিভাবে ব্যবহার করবে, এই হাউস অ্যাপ্লায়েন্সের কাজগুলো আমরা শিখাচ্ছি, যাতে আমার এখান থেকে শিখেও সরকারি পর্যায়ে তারা যেতে পারে বাহিরে। সেই কাজটা অনেক কিছু শেখাচ্ছেন। তবে এখনো কি মনে হয় যে কোন একটি সেক্টর এখনো আপনি স্পর্শ করেননি, কিংবা কোনো নতুন কিছু আপনার প্রতিষ্ঠানে যুক্ত করবার কোনো ইচ্ছা আছে? নতুন আমি আসলে যে সেক্টরগুলো খুলেছি এগুলো নিয়েই আমি কাজ করব মূলত। আর এর পাশাপাশি আমার একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে ভবিষ্যতে, যে একটা বৃদ্ধাশ্রম। আর বৃদ্ধাশ্রমটা করার ইচ্ছা কিন্তু আমার যে বৃদ্ধরা থাকবে তা না, বৃদ্ধরা ওখানে কর্মসংস্থান হবে। একজন বৃদ্ধ যখন বৃদ্ধাশ্রমে থাকে তখন কিন্তু সে তার সামনের দিনগুলো কবে মৃত্যু হবে সেই দিন গুনে। কিন্তু যখন একজন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে থাকবে কাজের মধ্যে, তো তার সামনের দিনগুলো হবে যে আমি কালকে কি কাজ করব, আগামীতে আমার কি কাজ, তার কিন্তু মৃত্যুটা সামনে চলে আসবে না। আর যে বৃদ্ধ সারাক্ষণই মনে করে যে আমার মৃত্যুটা সামনে, এছাড়া আমার কোনো কাজ নাই, তার কিন্তু যন্ত্রণাটা বেড়ে যায়। তো আমার মনে হয় যে আমি এরকম একটা বৃদ্ধাশ্রম করব যেটা দিয়ে সে কাজের মধ্যে থাকতে পারবে, কাজের মধ্যেই সে একদিন মারা যাবে, সবাইকে তো মারা যেতে হবে। অনেক শুভ উদ্যোগ, এবং আপনি শুরু থেকে এরকম শুভ উদ্যোগের কথা ভাবছেন, আত্মনির্ভরশীল হওয়া নারীদের, এবং এখন আপনি একটি সফল নাম। তবে যখন যাত্রা শুরু করেছিলেন সেই সময় থেকে এখন পর্যন্ত পথটা কি এতটা সহজ ছিল? এতটা সহজ ছিল না। আর আমার এই যাত্রার পিছনে সবথেকে বেশি উৎসাহ যে দিয়েছে আমার হাজবেন্ড। একজন হাজবেন্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু একজন নারীর পক্ষে কিছু করা সম্ভব না। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বাধা সৃষ্টি হয়, কিন্তু আমার কোনো কাজে কোনো বাধা সৃষ্টি হয় না। আমার হাজবেন্ড খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে হাসি মুখে মেনে নেয় এবং আমাকে উৎসাহ দেয়।
যে আমি যাতে কাজটা করি এবং আমার কাজে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। বিয়ের আগে থেকে কি আপনার প্রতিষ্ঠানটা করা রংধনু না, একাডেমি? বিয়ের পরে বিয়ের আগে 1 বছর আগে থেকে আমি প্ল্যান করেছিলাম 96-এ, 97-এ আমার বিয়ে হয়। তো 96-এই আমি প্রতিষ্ঠানটা শুরু, কিন্তু ওইভাবে কাজ করতাম না। 2000 সালে আপনি 2000 সালে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। আপনি বলছিলেন বাধা এসেছে, কি রকমের বাধা এসেছিল? মূলত একটা মেয়ে যখন কাজ করে বা একজন বউ যখন কাজ করে, ঘর থেকে বের হলেই কিন্তু একটা বাধা। জি, কোথায় কোথায় যাচ্ছে, যাচ্ছে, কেন যাচ্ছে, কিংবা প্রতিবেশী যারা তারা কিন্তু একটু টিটকারি করে বলে, কি ভাবি কোথায় যাচ্ছেন, মানে ওই কোথায় যাচ্ছেনটার ভিতরেই একটা রহস্য লুকিয়ে থাকে। এই বাধাকে যে অতিক্রম করতে পারবে, আমার মনে হয় সেই সফল হতে পারবে। জি, আমার মনে হয় আমি সেটা পেরেছি। অবশ্যই। আর ভবিষ্যতে আপনার একাডেমির আর নতুন কোনো কাজে হাত দেওয়ার ইচ্ছা আছে, যে অন্য কোনো প্রশিক্ষণ আপনার দিতে চান? আমাদের ভবিষ্যতে আমার একাডেমিতে আমি দুস্থদের নিয়ে আরো বেশি কাজ করতে চাই। যারা সমাজে নির্যাতিত নারী, তাদের নিয়ে আমি এখনো কাজ করছি, কিন্তু তাদেরকে আমি একদম সম্পূর্ণ ফ্রি ভাবে কাজটা যাতে করাতে পারি, ওরকম একটা ইচ্ছা আছে। মানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা আপনারা করার চেষ্টা করছেন নাকি এখনো করেন? এখনো করি। সেটা কি রকম ভাবে করছেন? সেটা যেমন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে লোক চায়, যারা আমাদের এখানে ভালো কাজ করে তাদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য করে দেয়, সেলাইয়ের উপরে বা রান্নার উপরে, বা অনেকে আছে যে আমাদের কাছ থেকে শিখে যে আপনার খাবার সাপ্লাই দিচ্ছে, ক্যাটারিং, যেটা ক্যাটারিং করতেছে, বা বিভিন্ন নাস্তা বিভিন্ন অফিসে দিচ্ছে, স্কুলে টিফিনের ব্যবস্থা করতেছে, বা বিভিন্ন জনে শিখে স্কুল ড্রেস মেকিং করতেছেন, বা বিভিন্ন টেইলার্স দিচ্ছে, অনেকে বিউটিফিকেশন কোর্স করে তারা পার্লার দিচ্ছে, অনেকে এখান থেকে বের হয়ে যে আপনার বিভিন্ন পার্লারে ওয়ার্কার হিসেবে কাজ করে। আপনার নিজস্ব পার্লার? আমার নিজস্ব পার্লার আছে। আচ্ছা আচ্ছা, কি নাম? রংধনু বিউটি পার্লার। ও একই নামে আপনি একই নামে, করেছেন? সেটা কি মিরপুরে? ওই একই ক্যাম্পাসে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে 3 ক্যাটাগরির আগ্রহীরা আপনার একাডেমিতে শিখতে আসে, তারা তো সব সময় একসাথেই প্রশিক্ষণ নিয়ে থাকেন নাকি তাদের জন্য আপনার আলাদা রান্নাগুলো আলাদা? একসঙ্গে একটা বেস হিসেবে হয়, কিন্তু হস্তশিল্পের কাজ যখন করে এটা আলাদা, মানে হস্তশিল্পের ম্যাটেরিয়ালগুলো যে শিখে সে নিয়ে আসে, তো প্রত্যেকেই আলাদা আলাদা, মানে একই সাথে থাকতে পারে না, হয়তো কেউ কাজে এগিয়ে যায় অনেকটা, অনেকে পিছিয়ে থাকে, তো যে যে লেভেলে থাকে ওই লেভেল থেকেই সে কাজ করে। রান্নার ব্যাপারে যেরকম পুরুষদের আপনারা বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকেন বিশেষভাবে, সেরকম অন্যান্য ক্ষেত্রে পুরুষরা কি আগ্রহ দেখায়? হ্যাঁ, আগ্রহ দেখায়, এবং অনেকে আপনার টেইলারিংটা শিখে, টেইলারিংটা শিখে ভোকেশনাল কোর্স হিসেবে, তো পুরুষদের যখন জন্য আমি তখন আলাদা সময় দেই, বিশেষ করে ছুটির দিনগুলোতে পুরুষদের জন্য সময় দিতে হয়, তখন মহিলারা থাকেন না, অনেকে আবার কনজারভেটিভ ফ্যামিলি থাকে, পছন্দ করেন না, তো তখন তাদের জন্য আলাদা ওই সময়টা দিতে হয়। মানে সপ্তাহে 7টা দিনই আপনার কাটছে কাজের প্রশিক্ষণ দিয়ে এই কাজের মধ্যে। আবার অনেকে আপনার ছুটির দিন যারা সরকারি চাকরি করে বা প্রাইভেট জব করে, অনেকে শিখতে চায়, তারা কিন্তু ওই ওয়ার্কিং ডেতে আসতে পারে না, ছুটির দিন শিখতে হয়। যেমন গত শুক্রবারেও আমি একজনকে, এক আপাকে শিখাইলাম, উনি হচ্ছে ইনকাম ট্যাক্সের কমিশনার, তো উনি শিখতে চাইলেন, ওনাকে তো আমি বলতে পারি না যে আপা আপনি আসেন আমার ব্যাচের সঙ্গে শিখেন, তো স্বাভাবিক কারণে আমি কিন্তু তাকে আলাদাভাবে শুক্রবারে সময় দিলাম। এই যে আলাদা সময় দেন, সংসারে কোনো সমস্যা হয় না, কিংবা সংসারেও তো আলাদা একটা সময় দেয়া প্রয়োজন এবং আপনি মনে করেন সেটি দেওয়া উচিত? আমি মূলত আমি যেহেতু কাজ করি বা কাজের মধ্যে আছি, আমি আমার বাচ্চাদেরকে আমি ওইভাবে ট্রেন্ড আপ করেছি যে তার মা কাজ করে, বাবা কাজ করে, তাকে মেনে নিতে হবে। সকালে আমি অফিসে চলে আসবো, ওরা স্কুলে চলে যাবে, ওরা ফিরে আসবে, সেই ব্যবস্থাটা অবশ্যই আমাকে নিতে হবে, যে কিভাবে ফিরে আসছে বা কি করতেছে, এই ফলো আপগুলো আমি করি। সন্ধ্যার পরটা আমি বাচ্চাদের জন্য একদমই সময় দেই। সন্ধ্যার পরটা আমি অন্য কোনো জায়গায় কাজে লাগাই না, একদম বাচ্চাদের জন্য বা আমার হাজবেন্ডের জন্য। আমি শুক্রবারে আমার অফিস ছুটি থাকেন, আমার হাজবেন্ডের শনিবারে, তো শুক্রবারে আমি চেষ্টা করি কাজ না করার জন্য, বাচ্চাদের নিয়ে ঘোরা, আম্মার বাসায় যাওয়া বা আত্মীয় স্বজনের বাসায় ওদের বেড়াতে নিয়ে যাওয়া, বিশেষ কোনো কাজ না থাকলে। আর শনিবার আমার হাজবেন্ডের ছুটি, ওই দিনটাও আমার অফিসটা অনেকটা ঢিলাঢালার ভাবে চলে, টিচারদের মাধ্যমেই বেশিটা চলে, আমি যাই আসি, মানে খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে আমি
অফিসে আসলে একজন সময় দেই নারীকে না। বোধহয় একজন পুরুষের চেয়ে অনেক বিষয় খেয়াল রাখতে হয়, তাকে বাইরেরটাও দেখতে হয়, ঘরেরটাও ঘরটাও দেখতে দেখতে হয় এবং একটা নারী পারেও। জি হ্যাঁ, যেটা মনে করি যে একজন পুরুষের পক্ষে যতটুকু করা সম্ভব তার চেয়ে বেশি করা সম্ভব মনে হয় নারীদের পক্ষে। এবং একটা নারী কিন্তু তাই করে। একজন পুরুষ কিন্তু সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা নাস্তা খেয়ে অফিসে চলে যায়, ফিরে এসে টিভি বা পত্রিকা বা হয়তো বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে। কিন্তু একজন মা, সে কিন্তু ওই বাচ্চা কি খেয়ে যাবে তাকে ঘুম থেকে উঠানো, তার ড্রেস রেডি করা, বা অনেক তার কিছু টিফিন করতে দেওয়া, হয়। জি। হাজবেন্ডের নাস্তা, হাজবেন্ডের দুপুরের খাবার, দুপুরে বাচ্চারা কি খাবে, বিকালে কি খাবে, টিচার কি দেওয়া হবে টিচারকে, প্রতিটা প্রতিটা জিনিসই কিন্তু একজন একজন নারী করতে করছে এবং করতে হচ্ছেও। করতে আসলে হচ্ছে। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক গর্বিত বোধ করছি। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমাদের হাতে একদমই সময় নেই, আমাদের বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ। এবং মাছরাঙা টিভির সকল দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, এবং আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা আগামীকাল আবারও ফিরবো দুজন নতুন অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল। শুভ সকাল।